প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন আজ ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। এই বিশ্ব রক্তচাপ দিবস নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার AFM খবির উদ্দিন আহমেদ। তিনি অধ্যাপক কার্ডিওলজি বিভাগ এবং বর্তমান সদস্য সচিব বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। অধ্যাপক ডাক্তার আবুল ফজল খবির উদ্দিন একজন হৃদরোগ চিকিৎসক। 1966 সালের 6 ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরের দিলালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে, সেগুনবাগিচা হাই স্কুল থেকে SSC এবং নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে HSC পাশ করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। পরবর্তীতে কার্ডিওলজিতে MD ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে দক্ষ হয়ে চিকিৎসা সেবা দিয়ে যেতে থাকেন। কর্মজীবনে দেশের স্বনামধন্য সব চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সিলেটের শ্রীমঙ্গলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের নাম বিশেষ করে উল্লেখ করা যায়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই চাকরি থেকে অবসরে যাচ্ছেন তিনি। তবু আমৃত্যু স্বাস্থ্যসেবার সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন মানবিক এই চিকিৎসক। তার পাশে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। তিনি অধ্যাপক এবং চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। পাশাপাশি তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কনভেনারের দায়িত্ব পালন করছেন। একজন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। কার্ডিয়াক চিকিৎসায় তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতোমধ্যে। ঢাকার অদূরে 30 জুন 1960 সালে কেরানীগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই রোগীবান্ধব চিকিৎসক। জিঞ্জিরা PM স্কুল দিয়ে শিক্ষাজীবন শুরু করে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে SSC এবং ঢাকা কলেজ থেকে HSC পাশ করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। বাবুগঞ্জ হেলথ কমপ্লেক্স দিয়ে চাকরি জীবনের শুভ সূচনা করে পর্যায়ক্রমে শ্যামলী টিবি কন্ট্রোল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। আজীবন চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত থাকতে চান এই রোগীবান্ধব চিকিৎসক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে আমি প্রফেসর ডক্টর শফিউদ্দিন স্যার আপনার কাছে জানতে চাই, এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালিত হচ্ছে, প্রতি বছর পালিত হয়, একটা সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য আমরা এটা পালন করি। এ বছরের প্রতিপাদ্য বিষয়টা কি? ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এটা চালু হয়েছিল 2005 সনে, মানে 17 মেতে প্রতি বছর সারা বিশ্বব্যাপী এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটা পালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে পাবলিক অ্যাওয়ারনেস, মানে জনগণকে সচেতন করা। আমরা তো চিকিৎসক হিসেবে আমরা চিকিৎসা করি, সেবা দেই, কিন্তু আসলে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কী প্রবলেম করে, এটা যদি আমরা মেজার না করি তাহলে কী সমস্যা হতে পারে, এই বিষয়ে কিন্তু সাধারণ জনগণ অনেকে জানে না, কারণ সিমটম না হলে ডুবলে চিকিৎসা করে না। তো এই জিনিসটা মানে লক্ষ্য রেখেই এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে শুরু হয়েছিল মানুষকে সচেতন করার জন্য। তো এবছরের প্রতিপাদ্য হলো যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। অর্থাৎ আপনার ব্লাড প্রেশারটা আপনি সঠিকভাবে মাপুন এবং এটাকে কন্ট্রোলে রাখুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন। এখন এই প্রতিবাদের বিষয় বলার উদ্দেশ্য হলো যে অ্যাকুরেটলি কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যে ব্লাড প্রেশার মাপি এর মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকে। মানে এটা অ্যাকুরেট একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী মাপতে হবে, মানে যে কোনোভাবে মাপলেই হবে না, মাপটা ঠিক হতে হবে, তারপর সেটা কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তাহলে কিন্তু সুস্থ থাকা যাবে। প্রফেসর ডাক্তার খবির আপনার কাছে আসি। আসলে আপনি তো বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের কার্ডিয়াক সোসাইটি এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেকে নিয়ে আপনারা কী কী প্রোগ্রাম কর্মসূচি রেখেছেন যেটা আমাদের জনগণকে সচেতন করতে পারে? আসলে প্রতি বছরই তো এটা পালিত হয়, তো এইবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা এটা পালন করতেছি। সপ্তাহব্যাপী একটা প্রোগ্রাম নিয়েছি জাতীয় হৃদরোগ হাসপাতালের একসাথে আমরা যৌথ উদ্যোগে, এবং প্রতিদিন 2 ঘন্টা আউটডোরে এই প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্য, মানুষকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি। হাউ টু মেজার ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, ওটা জনগণকে যারা আসতেছেন রোগী হিসাবে বা তাদেরকে আমরা এটা শিখাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কিছু কাউন্সিলিং, এবং এই
বার্তাটা আমরা সারা বাংলাদেশে যত বড় বড় মেডিকেল কলেজ আছে, যার কার্ডিওলজি ডিপার্টমেন্ট, তাদেরকে আমরা আহ্বান জানাইছি যেন তারা এই জিনিসটা এইভাবে পালন করে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ব্লাড প্রেশার মেজারমেন্টের যে ফ্যালাসিগুলো, ফার্স্ট ডায়লগ হচ্ছে যে আমার ব্লাড প্রেশার উঠানামা করে, রাইট, জি। এখন এইটা সম্বন্ধে আসলে তাদের কোনো ধারণা নাই যে ফ্ল্যাকচুয়েশনটা কী জিনিস। এই যে ব্লাড প্রেশারের যে একটা নর্মাল রেঞ্জ, আপনার 140 হলো উপরে, 110 থেকে 140 এবং নিচেরটা হচ্ছে 60 থেকে 90। তারা মনে করে যে 120 আজকে, কালকে 125, কালকে এইটা যে রেঞ্জের মধ্যে তাদের একটা বদ্ধমূল ধারণা যে এটা 120/80 অ্যাবসলিউট ভ্যালু। আসলে এটা না, ইট ইজ এ ডিজিজ অফ ব্লাড ভেসেলস। সুতরাং যেখানে ব্লাড ভেসেল আছে সেইখানেই সমস্যা হবে এবং অন মুভমেন্ট অ্যান্ড রেস্ট এটা ভেরি করবে। দ্যাটস ওয়াই এটা আপনাকে এটাকে রেঞ্জে দেওয়া হয়েছে। তো আমরা আশ্বস্ত করি এবং পাশাপাশি যে কথাগুলো বলি যে আপনার যে ইট ইজ এ মানে ডিজিজ, যে সাইলেন্ট কিলার। অ্যাকচুয়ালি সাইলেন্ট কিলার বলতে আমি বলবো যে আমি বাংলায় সোজা বাংলা বলে গুনে খাওয়ার ডিজিজ, কুড়ে খায় কিন্তু কেউ টের পায় না। তো যেই টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয় সেগুলো কিন্তু এক একটা ডিউরেশন আপনার যদি প্রেশার কন্ট্রোলে না থাকে, লং টার্ম কমপ্লিকেশন যেগুলো ভাইটাল অর্গানসগুলো আপনার কিডনি, হার্ট, ব্রেন, চোখ, এগুলো ধীরে ধীরে যখন নষ্ট হয় তারা কিন্তু এটা বুঝতে পারে না। সাডেন কমপ্লিকেশন ডাক্তারের কাছে আসে, স্ট্রোক হয়েছে, কিডনি ফেলিয়ার হয়েছে। কিন্তু এই জিনিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, সঠিকভাবে রুগীকে কাউন্সিলিং করতে পারি, সঠিকভাবে প্রেশারটা মাপার যে ব্যবস্থা করতে পারি। এবং এটা আমরা প্রত্যেকটা মানুষের পারিবারিকভাবে দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই যে হাউ টু মেজার দ্য ব্লাড প্রেশার, যে না ডাক্তারের কাছেই আসতে হবে প্রেশার মাপার জন্য, নট নেসেসারি। আমরা যদি তাদেরকে এই অ্যাওয়ারনেস শিখাইতে পারি তাহলে আমার মনে হয় যে লং টার্ম কমপ্লিকেশনগুলো যেগুলো হয়, যেগুলো আমি বললাম, সেগুলোকে প্রিভেন্ট করা যায় এবং সে আলটিমেটলি সে এই আস্তে 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 তার লঞ্জিভিটিও বেড়ে যাবে, কমপ্লিকেশনগুলো কমবে। একটি প্রশ্ন ঘরে ঘরে থাকে, আমার বাসায় ডিজিটাল মেশিন, এটা সঠিক নাকি ম্যানুয়ালটা সঠিক? আরেকটা হলো যে সে বলে যে আমি বাসায় মেপে আসছি নর্মাল, আপনার চেম্বারে ঢুকলে আমার প্রেশার বেড়ে যায়। অ্যাকুরেটলি যদি মেজার করতে হয় তাহলে এর মধ্যে কিছু পয়েন্ট আছে। ধরেন একটা চেম্বারে পেশেন্ট আসলো, সে হয়তো সিঁড়ি দিয়ে দোতলা তিনতলায় উঠে আমার চেম্বারে আসছে, তাৎক্ষণিকভাবে প্রেশার মাপে কিন্তু তার প্রেশার বেশি পাওয়া যাবে। এই জন্য নিয়ম হলো যে একটা রুগী যখন আসবে চেম্বারে তখন প্রেশার আমরা ডাক্তার মাপি বা নার্স মাপুক, তাকে মিনিমাম 5 মিনিট রেস্টে থাকা লাগবে। তারপর তার পজিশনের ব্যাপার আছে, সে দাঁড়িয়ে মাপতে পারবে না, তাকে একটা সুন্দর জায়গায় বসতে হবে, পা দুটোকে সামনে রাখতে সোজা করে, তার হাতটা একটা টেবিলের উপরে থাকবে এবং সেটা মানে হরিজন্টাল এইভাবে থাকবে, সেভাবে রেখে তারপরে কাপ বেঁধে সেখানে কাপটা আবার এখানে নির্দিষ্ট জায়গা আছে আমাদের এলবো জয়েন্টের মানে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে মাপতে হবে। তো এই অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমাদের ডাক্তার বা নার্সরা জানি। ওই মেথডে মাপলে এবং যদি মেশিন দিয়ে ঠিক থাকে তাহলে ডিজিটাল এবং ম্যানুয়ালে খুব বেশি পার্থক্য হওয়ার কথা না। কিন্তু ম্যানুয়ালে মানে অ্যাকুরেট হয় এই কারণে যে ডাক্তার সেখানে নিজে সুপারভাইজ করতে চায় বা নার্স সুপারভাইজ করতে চায়। কিন্তু ডিজিটাল বেলায় দেখা যায় বাসায় নিজে মাপে তার একজাক্ট পজিশনটা জানে না, দেখা যায় যে এখানে কাপটা থাকে সেখানে নাই। তো এইসব কারণে কিছু মানে ভুলভ্রান্তি হয়। যদি মেশিন ঠিক থাকে তাহলে এখন ডিজিটাল মেশিনও কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দেয়। স্যার আরেকটি প্রশ্ন আমার কাছে আসে যে বাঁধার যে নিয়মটা আপনি বলেছেন এলবোর উপরে, কেউ অতিরিক্ত টাইট করে বাঁধলো, কেউ একটু লুজ করে বাঁধলো, আসলে এটা কি ভেরিয়েশন করে কিনা প্রেশারটা? এক্স্যাক্টলি, এটা ইন বিটুইন। এটা আপনি খুব টাইট করা যাবে না, আবার খুব লুজ রাখা যাবে না। মানে এখানে আমরা যেটা বলি যে মোটামুটি একটা রাফলি এমনভাবে করবে যাতে সেখানে রুগী কষ্টও না পায়, খুব মানে বোঝা যায় যে খুব টাইট হয়ে গেলো কিনা। আর যাতে খুব লুজ হলে কিন্তু আবার বাতাসটা আপনার কাপড়ের ভিতরেই থাকবে, সেখানে তার স্কিনে বা তার ব্লাড ভেসেলে পড়বে না। তো এই জন্য ইন বিটুইন মানে মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। এটাগুলো একটা ডিজিটালটা মানে রেগুলার চেক আপের জন্য তার মোটামুটি একটা রাফ আইডিয়া পাওয়ার জন্য এটা মানে অ্যাকসেপ্টেবল এবং ডিজিটালটা ভালো। অনেক চেম্বারে আজকাল আমরা কি ইউজ করি ডিজিটালটা, যেটা বললাম যদি মেথড মানে ফলো করে মাপা হয় ডিজিটালও ভালো। তবে এখন পর্যন্ত আমার মনে করি ডিজিটালের থেকে ম্যানুয়ালটা ভালো। এবং ম্যানুয়ালের ভিতরে আবার যেটা মানে ওই মানে মার্কারি যেটা ছিল সে আগে আপনারা দেখছেন কিনা এখনও আছে, সেই মার্কারি মেথড যদি করা হয় সেটা আরও বেশি ভালো। এখানে কিছু আছে যে ডিজিটাল এবং অ্যানালগ বা মার্কারি যেটাই হোক একটা রেফারেন্স রেঞ্জ, আমরা অ্যাকসেপ্টেবল রেঞ্জ এটা আমরা অ্যাকসেপ্ট করি। যেমন 2, 3, 4, 5 মিলিমিটার অফ মার্কারি যদি এটা রেফারেন্স রেঞ্জের মধ্যে থাকে, ইটস নট নাথিং টু ওয়ারি অ্যাবাউট। প্রেশার মাপার কথা যখন আসে
আপনি যখন পেশেন্টকে বলে প্রেশার মাপা, সে সকালে মাপে, দুপুরে মাপে, রাত্রে মাপে, ঘুম থেকে উঠে মাপে। একজন প্রেশারের রোগী তাকে কতক্ষণ পর পর মেজার করতে হবে? বা আবার কেউ কেউ আছে এই হাতে, মানে আপনারা বলেন 2 হাতেই মাপার কথা বলেন, তো সেক্ষেত্রে 2 হাতের মধ্যে আবার একটু প্রেশারের ভেরিয়েশন হয়। 2 হাতে যে ভেরিয়েশনটা সেটারও একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ আছে। যেমন আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার যদি মোর দ্যান 20 মিলিমিটার মার্কের হয় ইন বিটুইন দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, অ্যান্ড ডায়াস্টোলিক যদি 10 মিলিমিটার ভেরিয়েশনের বেশি হয় দ্যাট হ্যাজ টু বি কনসিডার্ড, আদারওয়াইজ দ্যাট ইজ নর্মাল। এবং যেটা বেশি আমরা সেটাই কাউন্ট করব, যেই হাতে বেশি বা যেই জায়গায় বেশি। কারণ দেয়ার আর সাম ডিজিজেস যেগুলোতে দেখা গেছে যে হাতে প্রেশার পাওয়া যায় না, পায়ে পাওয়া যায়। এই জন্যই ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রফেসর ডক্টর শফিউদ্দিন, আপনার কাছে আসি যে প্রত্যেকটা রোগের একটা সিমটম থাকে, লক্ষণ থাকে, তাই ডাক্তারের যায়, কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখি। আসলে কোনো লক্ষণ আছে কিনা প্রেশার বোঝার জন্য, বা এইসব ক্ষেত্রে কী করণীয়? প্রেশার এমন একটা রোগ যেটা আমাদের প্রফেসর কবির বললেন যে নীরব ঘাতক। মানে কেন এই কথাটা বলা হয়েছে? সিমটম হয় না বলি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই প্রেশারের কোনো সিমটম হয় না। তো এবং আপনি মানে দেখা গেছে যে সারা এই সমস্ত পৃথিবীতে মানে দেখা গেছে 1 in 4 অ্যাডাল্ট, যারা প্রতি 4 জনের একজনের কিন্তু হাই প্রেশার আছে, কিন্তু সবাই কিন্তু জানে না। আবার মজার ব্যাপার হলো এদের যারা জানে তাদের মধ্যে মাত্র 20% অর্থাৎ 5 জনের 1 জন সেই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতেছে। এর কারণ কি? কারণ হলো ওই বাকি যে মানে 80% যারা কন্ট্রোলে রাখতেছে না, কারণ একটাই, তার এটাকে মানে পাত্তা দিতেছে না। মনে করে যে আমার তো কোনো সিমটম হচ্ছে না, যেহেতু সিমটম নাই ওষুধ খাবো কেন। তারা জানার পরেও কিন্তু যারা ডায়াগনোস্ট হয়েছে মানে 80% রোগী কিন্তু নিজের কন্ট্রোলে রাখে না, মাত্র 20% কন্ট্রোলে রাখে। আর মানে সারা বিশ্বে কিন্তু মানে প্রতি 4 জনের 1 জন হাই প্রেশার আছে, হাইপারটেনশন আছে। তো এখন যে প্রশ্ন আপনি বললেন যে মানে সিমটমগুলো কি, সিমটম বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। যখন অ্যাডভান্সড হয়ে যায়, মানে চিকিৎসা করে না বা জানে না, যখন খুব বেশি প্রেশার বেড়ে যায় তখন কারো কিছু সিমটম দেখা দেয়। যেমন ধরেন বুক ধরপড় করা, তার মাথা ব্যথা করা, চোখে একটু মানে ঝাপসা দেখা, বা একটু মাথা ঝিমঝিম করা, মাথা ঘুরানো, বা এই ধরনের বিভিন্ন দুর্বলতা, একটু হাঁটতে গেলে মানে তার হয়রান লাগা, বা যাদের একটু মানে এরপরে যেটা আমাদের প্রফেসর কবির প্রথম বলছিলেন, যেটা রোগটা কিন্তু আসলে রক্তনালীর, এটা কিন্তু আলটিমেটলি বিভিন্ন অর্গানকে ইনভলভ করে। কাজে যদি আমরা হার্টের উপরে এফেক্ট করে তখন হার্টের সিমটম দেখা দিতে পারে। বুক ধরপড় ছাড়াও তার চেস্ট পেইন হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, এ ধরনের অনেক ধরনের সিমটম আসতে পারে। ডাক্তার কবির, আপনার কাছে আমি জানতে চাই যে এই যে হাইপারটেনশন, অনেক রুগী আছে তারা বলে ঘাড় ব্যথা করছে, আমার প্রেশার হয়ে গেছে, ফ্লুফেনাজিন জাতীয় একটা ওই যে আগে যেটা পাওয়া যেত ফ্রি এনজিন বা এই ধরনের ওষুধ সেবন করছে, বলে গোলাপি রঙের ওষুধ, এটা আমি প্রেশার ওষুধ আমি দীর্ঘদিন থেকে খাচ্ছি, এই ধরনের একটা ধারণা কিন্তু আছে, এবং খেয়ে কিন্তু আমার প্রেশার নিয়ন্ত্রণে থাকে, এরকম একটি কথা বলে। আর এটি একটি রোগ। আরেকটা রূপ হলো অনেকে এসে বলে আমার লো প্রেশার। এই দুটো জিনিস আপনি একটু ব্যাখ্যা করুন। ভেগ সিমটম আছে যেগুলো নিয়ে আসে, আমরা রুটিন চেক আপে আমরা ধরা পড়ে যে আসলে ওনার হাই প্রেশার, বুঝতে পারে না। হ্যাঁ, তো প্রেশারের সাথে রিলেটেড যদি ধরেন ভার্টাইগো থাকে, সেই ক্ষেত্রে দেখা গেল যে কোইন্সিডেন্টালি তার প্রেশারটা এই আপনি সিনারেজিন বা অ্যান্টিভার্টাইগোর দাগ দিলে হয়তো তার ভার্টাইগো কন্ট্রোল হয়ে গেলো, সে মনে করতেছে আসলে যে তার প্রেশার কন্ট্রোল হয়ে গেছে। না, এরকম ভাবার সুযোগ কম। তাকে অবশ্যই তার প্রেশারের চিকিৎসা নিতে হবে এবং ডাক্তারের কাছে যাইতে হবে। এই যে হাইপার টেনশন ইজ এ সাবজেক্ট নট অনলি অন ফর কার্ডিওলজি, মেডিসিন স্পেশালিস্ট অলসো ইন্টারনেট ডিল উইথ ইট, কিডনি স্পেশালিস্ট অলসো ডিল করে, যার ফলে যার কাছে যায় প্রেশার, যে লো প্রেশারের মধ্যে আমরা বলি ইভেন সাম ডিজিজ লাইক অ্যাওর্টিক রিগার্জিটেশন, ডায়াস্টোলিক প্রেশার ক্যান বি 0। ওই যে একটা জিনিস আপনি প্রথমে আমি যেটা বললাম যে আপনার ফ্লাকচুয়েট করে, যে লো প্রেশার যেটা বলে, লো প্রেশার আমরা যেহেতু 110 হচ্ছে লোয়ার লিমিট অফ সিস্টোলিক ব্লাড প্রেশার, ওই দেখা যায় যে সে হয়তো তার সিস্টোলিক প্রেশার ঠিক আছে কিন্তু তার ডায়াস্টোলিক প্রেশার 40-50। অ্যাকচুয়ালি এইটা আন্ডারলাইং দেখা গেছে যে তার হাইপারডাইনামিক সার্কুলেশন অথবা ভালভুলার ডিজিজ থাকলে এরকম সিচুয়েশন, এটা ইনসিডেন্টাল ফাইন্ডিংস। আমি এই বিষয়ে একটু বলবো যে আসলে সাপ্লিমেন্ট করি যে প্রেশার আসলে উদ্দেশ্যটা কি, মানে আল্লাহ যে সৃষ্টি করেছে আমাদের ব্লাড প্রেশারটা রক্তনালীর ভিতর দিয়ে এটা সার্কুলেট হয়ে টিস্যুকে পারফিউজ করবে, মানে টিস্যুতে তার নিউট্রিশন এবং অক্সিজেন পৌঁছাবে। তো এই পারফিউশন প্রেশার যদি মেনটেন হয় বডিতে, এটা তার জন্য নর্মাল। এখন এই লো প্রেশার যেটা বললেন আপনি, এরকম অনেক রোগী আমরা পাই যাদের প্রেশার 90-60 বা 80-60, বিশেষ করে ওই প্রেশারে কিন্তু তার কোনো সিমটম নাই, তার পারফিউশন ঠিকমতো হচ্ছে, অক্সিজেন সাপ্লাই হচ্ছে, কোনো প্রবলেম নাই, এটা তার জন্য নর্মাল।
যদিও আমাদের নর্মাল রেঞ্জের ভিতরে পড়ে না, কিন্তু তার জন্য নর্মাল। এবং কিছু কিছু রোগও আছে আমাদের, যেমন কার্ডিওমায়োপ্যাথি, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, এই ধরনের রোগের ভিতরে দেখা যায় যে তাদের প্রেশারটা অনেক লো পাওয়া যায়, কিন্তু সে ওটা নিয়ে কিন্তু তার সে কোনো সিমটম ফ্রি আছে, মানে তার ওই প্রেশারে তার অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু হাই প্রেশার বেলায় ভিন্ন জিনিস, যদি হাই প্রেশার তার পারফিউশন হয়ও তারপর কিন্তু সেটা যদি চিকিৎসা না করে এটা অর্গান ড্যামেজ ঝুঁকি থাকে। ডাক্তার কবির, আমরা যদি হাইপারটেনশন নিয়ে আরও ব্যাপকভাবে জানতে চাই, হাইপারটেনশনটা কয় ধরনের হয়ে থাকে? বেসিক্যালি এটা দুই ধরনের। প্রাইমারি এসেনশিয়াল হাইপারটেনশনটা আমরা যেটা বলি, যেটা 95% ক্ষেত্রে কজ ইজ আননোন এবং ইডিওপ্যাথিক বলি। আমাদের কাছে যখন প্রেশারে রুগী আছে, আমরা আসলে যখন এজেড পারসন হয়, মোর দেন 30, 25, 30, 40, আমরা চেষ্টা করি যে আসলে তার কজ খুঁজে 90% ক্ষেত্রে আমি বললাম যে পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না ইউজুয়ালি, কারণ এটা। আর সেকেন্ডারি কজ আমরা চেষ্টা করি, যেমন একটা ছেলে বা একটা মেয়ে 20 বছর 15 বছর বয়সে তার এত বেশি প্রেশার, তখন আমরা এটা সার্চ আউট করি যে আসলে তার এই প্রেশারটা কেন, মানে আন্ডারলাইং কোনো কজ আছে কিনা, সেকেন্ডারি কোনো কজ আছে। তো আমরা আসলে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে আমরা যাতে টার্গেট অর্গান ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে ওইভাবে ট্রিটমেন্ট করি, এবং যারা ইয়াং অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমরা কজটা বের করার জন্য, টু ট্রিট দ্য আন্ডারলাইং কজ। কিন্তু আমরা শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রেশার সেই এই একই এক্সপ্লেনেশন যে ওয়েদার দের ইজ আদার এনি কজ, সেকেন্ডারি কজ। এবং কিডনি কজ একটা আমরা দেখছি কিছু কিছু পেশেন্ট দেখেছি যারা আপনি ধরেন কিডনির পেশেন্ট, সিকিডির পেশেন্ট, হ্যাঁ, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তাদের প্রেশারটা কন্ট্রোল করা যায় না, 200, 180। ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে আমরা প্র্যাকটিসে এই জিনিসটা খুব বেশি ফেস করি যে সিকিডি পেশেন্ট থাকলে যে তার প্রেশার কন্ট্রোল হওয়াটা মানে 2-1টা ড্রাগ দিয়ে করা, ইটস ভেরি টাফ। এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি বললো প্রফেসর কবির, এখানে কিন্তু প্রাইমারি কিন্তু মানে ম্যাক্সিমাম 90 to 95%, কিন্তু এদেরকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, চিকিৎসা করতে পারি। এটা কিন্তু মানে কখনোই কিউরেবল বলবো না, মানে কন্ট্রোল করা যায়। কিন্তু সেকেন্ডারি যদিও এতে পার্সেন্টেজ কম, 5 to 10%, এদের কিন্তু কিউর করা যায়। অর্থাৎ আমরা যদি প্রপার ইনভেস্টিগেশন করে জানতে পারি কী কারণে হলো, তার কিডনির কারণ বা কোনো এন্ডোক্রাইন কোজ বা থাইরয়েডের কোজ বা রেনাল স্টেনোসিস, যে কোনো কারণে থাক না কেন একটা কজ আছে, প্রথমটার কজ নাই আর এখানে কজ আছে, এই কজ যদি জানতে পারি চিকিৎসা করা যায়, তার কিন্তু বাকি জীবন আর ওষুধ খাওয়া লাগবে না। একটু ট্রিটমেন্ট প্রোটোকল যদি সংক্ষিপ্তভাবে বলতে। যখন প্রপার আইডেন্টিফাই হয়ে যাবে সে আসলেই প্রেশারের রোগী, তখনই আমরা চিকিৎসা শুরু করব। এই চিকিৎসা শুরুর ব্যাপারে এখানেও প্রথম কথা আছে, আমি প্রথমেই কোনো মেডিসিন দেবো না। যদি প্রথম খুব যারা আপনি বলেন ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, খুব সিভিয়ার হাইপারটেনশন না থাকে, প্রথম যখন আর্লি এসে ধরা পড়ে প্রেশার, তখন তাকে আমি কিছু লাইফস্টাইল মডিফাই করতে বলবো। তার ফুড হ্যাবিট, তার চলাফেরা, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, তার বডি ওয়েট, মানে অনেকগুলো ব্যাপার আছে যেটা কন্ট্রোল করার জন্য দরকার। যেমন আমি প্রথমে বলেই ফেলি, প্রথমে তাকে বলতে হবে যদি তার ওভারওয়েট থাকে তার ওজন কমাতে হবে, তাকে সল্ট ইনটেক, এক্সট্রা সল্ট খাওয়া যাবে না, বেশি লবণটা কমাতে হবে খাওয়া, তাকে স্মোকিং থাকলে বন্ধ করতে হবে, যদি অ্যালকোহলের অভ্যাস থেকে বাদ দিতে হবে, তাকে যদি রিচ ফুড খাওয়ার অভ্যাস থাকে, মানে যেগুলো মানে স্যাচুরেটেড ফ্যাট বলি আমরা, এগুলো বাদ দিতে হবে, নিয়মিত তাকে হাঁটা লাগবে, এক্সারসাইজ করা লাগবে। এই ধরনের প্রাথমিক তাকে লাইফস্টাইল আমাকে বলবো মডিফাই করতে। এগুলো মডিফাই করে যদি তার কন্ট্রোল না হয়, আমি সাবসিকুয়েন্ট ভিজিট যখন আবার সে আসবে, যদি দেখি যে না এগুলো মেজার করেও তার কিন্তু মানে লাভ হচ্ছে না, তখন আমি মেডিসিন শুরু করবো। মেডিসিন ধরেন বিভিন্ন রকম মেডিসিন এখন আছে, এটা আমরা মানে চিন্তা করি আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, কোন পেশেন্টের কোনটা সুইটেবল, বিভিন্ন বয়সের কারণে ভ্যারি করে, আবার তার আদার কোনো রোগ আছে কিনা। ধরেন আমি একটা বেটা ব্লকার যদি বলি, হয়তো একজনকে দেবো, আবার একটা অ্যাজমার পেশেন্ট আছে তাকে দেবো না। হার্ট ফেলিয়ার পেশেন্ট, এটা আসলে বেস্ট জাজ হলো আপনারা স্পেশালিস্টরা ঠিক করবে, ডক্টর ঠিক করবে। তবে ইনিশিয়ালি আর্লি স্টেজে ধরেন আমরা প্রথমে ডায়াবেটিস বা বেটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিভিন্ন গ্রুপ আছে, আমরা এই ধরনের বিভিন্ন মেডিসিন দিই। কিন্তু প্রত্যেকটা চিকিৎসা ইন্ডিভিজুয়ালাইজড, মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে অ্যাকর্ডিং টু মানে হিজ অর হার এজ এবং আদার কোমরবিডিটিস, আদার অন্যান্য কী রোগ আছে। মোদ্দা কথায় আর কি 4টা বেসিক প্রিন্সিপালের উপর আমরা মানে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন আমরা করি। প্রথম 3টা হচ্ছে কিন্তু উইদাউট ড্রাগ, ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, হ্যাঁ, এগুলা যেগুলা মানে কী করবে কী করতে পারবে না, তারপরে কিন্তু হচ্ছে ড্রাগ। প্রত্যেক রোগী এসে বলে প্রেশার ওষুধটা খাবো না, একবার খেলে সারা জীবন খেতে। দিজ আর মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, দিস ডিজিজ লাইক ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, এগুলো দিজ আর নট কিউরেবল। এগুলো 7 দিনে সর্দি কাশি জ্বর না যে আপনি ট্রিটমেন্ট দিলেন 7 দিন পরে ভালো হয়ে গেলে আর কন্টিনিউ করতে পারেন, নো, এটা দীর্ঘ ফলো আপে থাকতে হবে। হ্যাঁ, একটা কিছু পার্সেন্টেজে স্যার যেটা বললেন যে আন্ডারলাইং কজ যদি বের করা যায় তাহলে হয়তো তার এটা কিউরেবল হয়ে যায়, কিন্তু এই পার্সেন্টেজটা খুবই কম।
এখন আমার কাছে যখন যেই পেশেন্ট আসে আমাকে তখন আসলে অ্যাট দ্য এজ অফ 20-30 ইয়ার্স ওল্ড যখন একটা পেশেন্ট আসে আমাকে যদি আমি তাকে যদি কাউন্সিলিং করে বুঝাইতে পারি যে আপনার 50 বছর বয়সে কী হইতে পারে এটা যদি আপনি এখনই ঠিক মানে অ্যান্টিসিপেট না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার যে এই লং টার্ম কমপ্লিকেশনটাগুলো কিন্তু আপনার 1-2 বছরে হয় না। হ্যাঁ, যেমন সে এই নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি এগুলো হইতে হইতে 27, তারপরে নেফ্রোপ্যাথি, এগুলো এক টাইম ডিউরেশন আছে। এই টাইম ডিউরেশনে একটার পর আসতেই থাকে। তো আমি আমার পেশেন্টকে বলি যে ডোন্ট লিভ দ্য ড্রাগ। এটা যদি আপনি মনে করেন যে আমি সিম্পল ওয়েতে বলি তাদেরকে যে আপনি কি সকালবেলা নাস্তা খান না? কোনো দিন এরকম হয় যে আজকে থেকে আর নাস্তা খাবো না, তো টেক দ্য মেডিসিন এজ এ পার্ট অফ ইয়োর মিল। ওইভাবে চিন্তা করলে আপনি যে সারা জীবন খেতে হবে এই চিন্তা করার কোনো সুযোগ নাই। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার কবির এবং প্রফেসর ডাক্তার শফিউদ্দিন। আপনারা দুজন আসলে হাইপারটেনশন নিয়ে এত সুন্দর করে বলেছেন, নিশ্চয়ই আজকে আমাদের সাথে যারা দর্শকরা ছিলেন তারা আপনার এই পরামর্শে অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হাইপারটেনশন নিয়ে জানলাম। আপনি যদি হাইপারটেনশনে ভুগে থাকেন, আপনার ব্লাড প্রেশার যদি বেশি হয়ে থাকে, সঠিকভাবে মেপে জেনে নিন আসলেই আপনার ব্লাড প্রেশার বেশি কিনা, এবং যদি ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে এর যে সঠিক চিকিৎসা, লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, খাদ্যাভ্যাস এবং নিয়মিতভাবে ওষুধ সেবন করে আপনার এই হাইপারটেনশন থেকে যে অন্যান্য জটিলতা, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, স্ট্রোকের ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।